গল্পগুচ্ছ বাই প্রিয়া চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আগের দিন পাঠ করেছিলাম নিমাই ভট্টাচার্যের লেখা নিরুদ্দেশ গল্পের প্রথম পর্ব। আজ তার দ্বিতীয় পর্ব পাঠ করছি। কিন্তু মার চিকিৎসার জন্য বাবা দেনার দায়ে ভিখারি হয়ে গেলেন। তাই ইস, কি দুঃখের কথা। দুজনেই কিছুক্ষণ চুপচাপ থাকে, তারপর আস্তে আস্তে খেতে শুরু করে। খেতে খেতে অলকানন্দা জিজ্ঞেস করে, আপনার বাবা কি করতেন? স্কুলে মাস্টারি করতেন। স্কুল থেকে রিটায়ার করার পর কোনো কোচিং টোচিং? সুদীপ্ত একটু ম্লান হাসি হেসে বলে, মা মারা যাবার 1.5 বছরের মধ্যেই বাবা চলে যান। মাই গড। আবার কিছুক্ষণ নীরবতা পর অলকানন্দা জিজ্ঞেস করে, আপনারা ক ভাই বোন? সুদীপ্ত একটু হেসে বলে, আমার ঠাকুরদা বাবা মায়ের একমাত্র সন্তান ছিলেন। বাবারও কোনো ভাই বোন ছিল না, তবে আমার এক দিদি আছে, কিন্তু বিশেষ যোগাযোগ নেই। কেন? প্রশ্ন করেই অলকানন্দা লজ্জিত হয়, কিন্তু আরও কিছু বলতে যাওয়ার আগেই সুদীপ্ত বলে, দিদির রূপ দেখেই জামাইবাবু ওকে বিয়ে করেন, কিন্তু বড্ড অহংকারী। তাছাড়া ওরা মালয়েশিয়ায় থাকে। আপনার জামাইবাবু কি খুব বড় লোকের বাড়ির ছেলে? কফির পেয়ালায় শেষ চুমুক দিয়ে সুদীপ্ত বলে, খুব বড় লোকের বাড়ির ছেলে না হলেও যথেষ্ট সচ্ছল পরিবারের। তাছাড়া জামাইবাবু ডাক্তার। সো হোয়াট? দুজনেরই কফি খাওয়া শেষ, কিন্তু তবু দুজনেই চুপ করে বসে থাকে। একটু পরে অলকানন্দা জিজ্ঞেস করে, বিয়ে করেছেন? সুদীপ্ত একটু হেসে বলে, দেনা শোধ না করেই টোপর মাথায় দেব? তাহলে আপনি একেবারেই একলা? না, আমার বড় মাসি আমার কাছে থাকেন। ও একটু থেমে বলে, আমার বড় মাসি আমার মার বিয়ের আগেই বিধবা হন। আমার জন্ম হবার পর থেকেই বড় মাসি আমাদের কাছে আছেন। ডাইনিং হল থেকে বেরুতে বেরুতেই অলকানন্দা বলে, তাহলে তো আপনারা মাসিরও অনেক বয়স হয়েছে। হ্যাঁ। সুদীপ্ত একটু হেসে বলে, তবে বুড়ি বলে আমার ছেলেকে না দেখে মরতে পারবে না। ওর কথা শুনে অলকানন্দাও একটু হাসে। শহরের এদিক ওদিক ঘুরতে ঘুরতে ওরা সালিম সিং কি হাভেলি পৌঁছে যায়। তারপর সেখান থেকে চলে যায় পাটো কি হাভেলি, সব শেষে নাথোলজি কি হাভেলি। ইতিমধ্যে রোদ্দুর অসহ্য মনে হতেই ওরা ট্যুরিস্ট লজের দিকে পা বাড়ায়। কদিনের ছুটি নিয়ে এসেছেন? অলকানন্দা হাঁটতে হাঁটতেই সুদীপ্তর দিকে তাকিয়ে প্রশ্ন করে। ছুটি নিয়ে আসিনি, কাজে এসেছি। কলকাতার পুলিশে কাজ করেন, এখানে আবার কি কাজ? আপনিই তো আমাকে টেনে এনেছেন। অলকানন্দা থমকে দাঁড়িয়ে অবাক হয়ে ওর দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, আমি আপনাকে টেনে এনেছি? সুদীপ্ত চাপা হাসিতে হাসতে হাসতে শুধু মাথা নেড়ে বলে, হ্যাঁ। তার মানে? আমি ঠিক বুঝতে পারছি না, কি ব্যাপার বলুন তো। সত্যি শুনতে চান? নিশ্চয়ই, ট্যুরিস্ট লজে গিয়ে সব বলছি। বড়বাবু সব শোনার পর বললেন, দেখুন, যদি কোনো গ্রন আপ ছেলে মেয়ে, অ্যাডাল্ট স্বেচ্ছায় বাড়ি থেকে কোথাও চলে যায়, তাহলে সেটা কোনো বেআইনি হয় না। ওর কথায় মাঝখানে দীপবাবু বলেন, কিন্তু হঠাৎ কোনো বিশেষ কারণে যদি? বড়বাবু একটু বিরক্ত হয়ে বললেন, আপনারা তো আপনাদের কথা বলছেন, এবার আমাকে কিছু বলতে দিন। বিনয়বাবু সঙ্গে সঙ্গে বললেন, হ্যাঁ হ্যাঁ, আপনি বলুন। বড়বাবুর আবার শুরু করেন, মিস্টার ঘোষ, আপনি নিশ্চয়ই স্বীকার করবেন আপনার ভাগ্নের চিঠি থেকে স্পষ্ট যে তাকে কেউ কিডন্যাপ করেনি, বা সে তো 100 বার স্বীকার করব, তাকে কেউ ভয় দেখিয়ে নিয়ে গেছে, তাও নয়। বিনয়বাবু মাথা নেড়ে সম্মতি জানান। বড়বাবু বিনয়বাবুর দিকে তাকিয়ে বলেন, আপনি শিক্ষিত ও বুদ্ধিমান, তাই আপনি নিশ্চয়ই স্বীকার করবেন গ্রন আপ ও শিক্ষিত ছেলেমেয়েরা সাধারণত 3টি কারণে বাড়ি থেকে পালায়। উনি লাইটার জেলে সিগারেট ধরাতে ধরাতে বললেন, নাম্বার 1, প্রেম ঘটিত কোনো। দীপবাবু ওর কথার মাঝখানেই বললেন, না না, ওর ওইসব কোনো ব্যাপার ছিল না। বড়বাবু এবার গলা চড়িয়ে বললেন, উড ইউ প্লিজ স্টপ? তাছাড়া মশাই, আপনি হচ্ছেন মেয়েটির মামার দূর সম্পর্কের শালা, এ ব্যাপারে আপনাকে বকবক করার কি অধিকার দিল? বিনয়বাবু শালাবাবুকে বললেন, এই দীপু,
কেন কথার মাঝখানে বকবক করছো? এবার উনি বড়বাবুকে বললেন, প্লিজ আপনি বলুন। বড়বাবু সিগারেটে একটা টান দিয়ে বললেন, প্রেম ট্রেম ছাড়া হয় পারিবারিক কারণে, না হয় নিজের মতো নিজে কেরিয়ার গড়ে তোলার জন্য শিক্ষিত ছেলে মেয়েরা বাড়ি থেকে হঠাৎ কোথাও চলে যায়। এবার উনি একটু হেসে বলেন, এসব ব্যাপারে আমরা পুলিশের লোক হয়ে কি করতে পারি বলুন? বিনয়বাবু একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে বলেন, তা ঠিক, কিন্তু মেয়েটা হঠাৎ বাড়ি থেকে চলে গেল, আপনারা যদি সাহায্য না করেন তাহলে আমরা কোথায় যাই? বড়বাবু কোনো মন্তব্য না করে সিগারেটে একটা লম্বা টান দিয়ে অ্যাস্ট্রেতে ফেলে দেন। বিনয়বাবু আবার বলেন, খবরের কাগজে তো হরদম দেখি ছেলে মেয়ে হারিয়ে গেলে পুলিশ তাদের খুঁজে বের করে। বড়বাবু টেবিলে একটা ঘুষি মেরে বলেন, ইয়েস, দ্যাটস রাইট। ছোট ছোট ছেলে মেয়েরা চলে গেলে বা হারিয়ে গেলে তারা নানা ধরনের ক্রিমিনালদের হাতে পড়তেই পারে বলেই। তা ঠিক। বড়বাবু একগাল হাসি হেসে বলেন, চোর ডাকাত খুনি টুনি ধরাই আমাদের কাজ। ছেলে মেয়ে হারিয়ে টারিয়ে গেলে আমরা খুঁজে বের করার চেষ্টা করি অ্যাজ আ সোশ্যাল সার্ভিস। বিনয়বাবু বললেন, সবই বুঝতে পারছি, কিন্তু আপনারা যদি সাহায্য না করেন তাহলে আমরা কোথায় যাই? বড়বাবু সঙ্গে সঙ্গে বললেন, নিশ্চয়ই সাহায্য করব, তবে আমাদের লিমিটেশনটাও বুঝবেন। আমাদের কাজ বা দায়িত্ব অনুপাতে লোকজন অত্যন্ত কম, তার উপরে এই কলকাতা শহরে রোজ একটা না একটা পলিটিক্যাল ঝামেলা লেগেই আছে। এছাড়া ভিআইপিদের জন্য স্পেশাল ডিউটি ছাড়া আজকাল সব কেষ্ট বিচ্ছুদের বিয়েবাড়িতেও আমাদের 2-3 জন কনস্টেবল পাঠাতে হয়। বিনয়বাবু একটু হেসে বললেন, তা যা বলেছেন। বড়বাবু আরও কোনো কথা না বলে কলিং বেল টিপলেন। সঙ্গে সঙ্গে একজন কনস্টেবল ঘরে ঢুকতেই বললেন, শ্রীনাথ বা সুদীপ্ত আছে? কনস্টেবলের উত্তরের অপেক্ষা না করেই উনি বললেন, ওদের একজনকে আসতে বলো। একজন তরুণ সাব ইন্সপেক্টর ঘরে পা দিতেই বড়বাবু বললেন, সুদীপ্ত, এদের কেসটার একটা জিডি করে নাও তো। সাব ইন্সপেক্টর বিনয়বাবুর দিকে তাকিয়ে বললেন, আসুন আমার সঙ্গে। দিন 3 পরের কথা, বেলা 10:15 10:30 হবে। বেলা বাজতেই একজন ভদ্রমহিলা দরজা খুললেন। আমি থানা থেকে আসছি। মিসেস ঘোষ বললেন, ভেতরে আসুন। ড্রয়িং রুমে 2-1 পা এগিয়ে সাব ইন্সপেক্টর সুদীপ্ত ব্যানার্জি জিজ্ঞেস করলেন, আপনি অলকানন্দা দেবীর কে? মামি। মিসেস ঘোষ এইটুকু বলেই বললেন, আপনি বসুন, আমি দরজাটা বন্ধ করে দিই। সাব ইন্সপেক্টর ব্যানার্জি সোফায় বসতে না বসতেই মিসেস ঘোষ বাইরের দিকে দরজাটা বন্ধ করে দিয়ে জিজ্ঞেস করেন, চা খাবেন নাকি কফি? ওসব কিছুর দরকার নেই। মিসেস ঘোষ একটু হেসে বললেন, কফি খেতে আপত্তি নেই তো? না, আপত্তি নেই, তবে। মিসেস ঘোষ একবার ভেতরে গিয়েই আবার ড্রয়িং রুমে ফিরে আসতেই সাব ইন্সপেক্টর ব্যানার্জি বললেন, আপনি বসুন। অলকানন্দা দেবীর চলে যাবার ব্যাপারে আপনাকে কয়েকটা কথা জিজ্ঞেস করব। মিসেস ঘোষ সামনের সোফায় বসতেই সাব ইন্সপেক্টর ব্যানার্জি জিজ্ঞেস করলেন, অলকানন্দা দেবী আর তার মা কতদিন আপনাদের এখানে আছেন? অনেক বছর। মেজদি বিধবা হবার বছর খানেক পর থেকেই। মেজদি মানে অলকানন্দা দেবীর মা? হ্যাঁ। সে কত বছর আগেকার কথা? অলকা যখন ক্লাস 7-এ পড়ে তখন থেকেই ওরা আমাদের কাছে আছে। অলকানন্দা দেবীর কি আরও মামা মামি আছেন? মিসেস ঘোষ একটু আত্মপ্রসাদের হাসি হেসে বলে, থাকবে না কেন, কিন্তু নিজের সংসার সামলে কে আর এইসব দায়িত্ব নিতে চাই বলুন? আপনারা এই দায়িত্ব নিলেন কেন? আমরা এই দায়িত্ব না নিলে ওরা তো ভীষণ বিপদে পড়তেন। কাজের মেয়েটি 2 কাপ কফি দিয়ে যেতে মিসেস ঘোষ বললেন, নিন, কফি খেয়ে নিন। হ্যাঁ, ঠিক আছে। কফির কাপে চুমুক না দিয়েই সাব ইন্সপেক্টর ব্যানার্জি জিজ্ঞেস করলেন, অলকানন্দা দেবীর বাবা কি করতেন? রেলে চাকরি করতেন। কি পোস্টে? তা বলতে পারবো না। অলকানন্দা দেবীর মা নিশ্চয়ই পেনশন পান? হ্যাঁ, পান। মাসে মাসে কত টাকা পান তা জানেন কি? মিসেস ঘোষ হাসতে হাসতেই মাথা নেড়ে বলে, আমি ওসবের খবর রাখি না। অলকানন্দা দেবীর মা পেনশনের টাকা দিয়ে কি করেন বলতে পারেন? প্রশ্নটা শুনে মিসেস ঘোষ বললেন, মনে মনে অত্যন্ত অসন্তুষ্ট হলেও তা প্রকাশ না করে বলেন, অলকা বাড়ির থেকে চলে যাবার সঙ্গে এসব নিছক পারিবারিক ব্যাপারের কি যোগাযোগ তা ঠিক বুঝতে পারছি না। সাব ইন্সপেক্টর ব্যানার্জি অত্যন্ত ধীর স্থিরভাবে বলেন, তার চলে যাবার সঙ্গে তো পারিবারিক ব্যাপারের সম্পর্ক থাকাটাই স্বাভাবিক, তাই ও কথা জানতে চেয়েছি। হ্যাঁ, পেনশনের কিছু টাকা মেজদি ওর ভাইকে দেন। ধন্যবাদ।
সাব ইন্সপেক্টর এবার প্রশ্ন করেন, আচ্ছা মিসেস ঘোষ, অলকানন্দা দেবীর সঙ্গে কি কোনো ছেলের ভাব ভালোবাসা ছিল? মিসেস ঘোষ একটু চাপা হাসি হেসে বলেন, এই প্রশ্নের জবাব কি দেব ভেবে পাচ্ছি না। অলকার বয়স হয়েছে, সুন্দরী, শিক্ষিতা, কলেজ ইউনিভার্সিটিতে যখন পড়েছে তখন অনেক ছেলের সঙ্গেই ভাবটাব আছে, কিন্তু কাউকে ভালোবাসে কিনা তা কি আমার জানা সম্ভব? উনি মুহূর্তের জন্য একটু থেমে বলেন, অলকা আবার বেশ স্বাধীন চেতা ও একগুঁয়ে। ও অদ্ভুত কিছু করলেও আমি অন্তত অবাক হব না। ওর মতে কি বাড়ি থেকে বিয়ে দেবার চেষ্টা হয়েছে? না না, কোনো দিন না। অলকানন্দা দেবীর মা বাড়িতে আছেন তো? হ্যাঁ আছেন, তার সঙ্গে একটু কথা বলবো। মিসেস ঘোষ বাড়ির ভিতরে চলে যান। 2-1 মিনিট পরই শিলা দেবীকে নিয়ে ড্রয়িং রুমে এসেই সাব ইন্সপেক্টরকে বলেন, ইনিই অলকার মা। সাব ইন্সপেক্টর ব্যানার্জি 2 হাত জোর করে নমস্কার করার সঙ্গে সঙ্গেই অলকার মাও 2 হাত জোর করে নমস্কার করেন। সাব ইন্সপেক্টর ব্যানার্জি অত্যন্ত সসম্ভ্রমে বললেন, আপনার মেয়ে বাড়ি থেকে চলে গেছে, নিশ্চয়ই আপনার মন খুব খারাপ। তবু আপনাকে একটু বিরক্ত করব, দয়া করে কিছু মনে করবেন না। শিলা দেবী মাথায় আঁচলটা একটু টেনেই বললেন, আপনি তো আমাদের সাহায্য করতে এসেছেন, আপনার ওপর কি আমি রাগ করতে পারি? মিসেস ঘোষ পাশেই দাঁড়িয়েছিলেন। তার দিকে তাকিয়ে সাব ইন্সপেক্টর বললেন, প্লিজ আপনি এ ঘরে থাকবেন না, আর যাবার সময় দরজাটা বন্ধ করে দেবেন। ওর কথা শুনে অত্যন্ত বিরক্ত হয়ে মিসেস ঘোষ বললেন, আপনারা কথা বলুন, আমি পাশের বাড়ি থেকে ঘুরে আসছি। মিসেস ঘোষকে ওভাবে চলে যেতে দেখে সাব ইন্সপেক্টর একটু চাপা হাসি হাসেন। তারপর শিলা দেবীর দিকে তাকিয়ে বলেন, আমি আপনার ছেলের মতো, আপনি যদি বিশ্বাস করে আমাকে সব কিছু খোলাখুলিভাবে বলেন তাহলে খুব ভালো হয়। উনি সঙ্গে সঙ্গে বলেন, নিশ্চয়ই, আপনি আমার ছেলের মতো, আপনাকে কোনো কিছু বলতেই আমার আপত্তি নেই। দেখুন, আপনার ভাইয়ের কাছ থেকে জেনেছি আপনার মেয়ে বরাবর খুব ভালো রেজাল্ট করেছেন এবং এক কথায় অত্যন্ত ভালো মেয়ে। শিলা দেবী একটু চাপা হাসি হেসে বলেন, আপনাদের 5 জনের আশীর্বাদে আমার মেয়ে সত্যি খুব ভালো। আপনি ওর স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বন্ধু বান্ধব, অধ্যাপকদের কাছে জিজ্ঞেস করলেও জানতে পারবেন। সাব ইন্সপেক্টর ব্যানার্জি একটু হেসে বলেন, সন্তানকে মায়ের চাইতে বেশি ভালো করে তো কেউ চিনতে পারে না। আপনি যখন প্রাণ খুলে তাকে ভালো বলছেন তখন তিনি যে সত্যি ভালো সেই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। সাব ইন্সপেক্টর একটু থেমে প্রশ্ন করেন, আপনারা অন্য কোথাও না থেকে এই ভাইয়ের কাছে কেন আছেন? আমার এই ভাই যখন বছরখানেকের তখন মা অসুস্থ হন। ওকে আমি খাইয়ে দাইয়ে স্নান করিয়ে দিতাম, ও আমার কাছে ছাড়া কারুর কাছে ঘুমাতেও পারত না। শিলা দেবী এক নিঃশ্বাসে বলে যান, আমিও যেমন এই ভাইকে ভালোবাসি, এই ভাইও আমাকে প্রায় মায়ের মতোই সম্মান করে ভালোবাসে। আপনারাই ভাইয়ের এই স্ত্রী বলেছিলেন আপনি পেনশনের কিছু অংশ ভাইকে দেন। আমি পেনশনের পুরো টাকাটাই ভাই বউকে দিয়ে দিই। পুরো টাকা মানে কত টাকা? এখন আমি মাসে মাসে 1435 টাকা পাই, আগে কম পেতাম। আপনারা বা আপনার মেয়ের জন্য কিছু রাখেন না? আমার স্বামীর গ্র্যাচুইটি প্রভিডেন্ট ফান্ডের টাকা তো ব্যাংকে জমা আছে, দরকার হলে সেখান থেকে কিছু তুলে নিই। আপনার মেয়ের পড়াশোনার খরচ? ওর পড়াশোনার জন্য তো বিশেষ খরচ করতেই হলো না, স্কলারশিপের টাকাতেই। আপনার ভাইয়ের কাছে জেনেছি আপনার মেয়ে তো ইউজিসি ফেলোশিপও পেয়েছেন। হ্যাঁ, এবার বলুন, আপনার মেয়ে কি কোনো ছেলেকে ভালোবেসে বিয়ে করতে চেয়েছে? না, ও প্রেম করার মধ্যে নেই। উনি বিয়ে করবেন না? করবে না কেন? আপনারা কি বিয়ের চেষ্টা করেছেন? শিলা দেবী একটু চুপ থেকে বলেন, তাহলে আপনাকে খোলাখুলি একটা কথা বলি। হ্যাঁ বলুন। আমার ভাইয়ের বউর
পিস্তুত ভাই দীপু আমার মেয়েকে বিয়ে করার জন্য পাগল। এ ব্যাপারে আমার ভাই বউ খুব উৎসাহী, কিন্তু ওই অশিক্ষিত ভালগার ছেলেটাকে আমার মেয়ে সহ্য করতে পারে না। গল্পটি কেমন লাগলো সেটি জানাতে নিশ্চয়ই ভুলবেন না। তাহলে আমি পরবর্তী গল্পগুলো অনেক উৎসাহ নিয়ে আপনাদেরকে পাঠ করে শোনাতে পারবো। আপনাদের ভালোবাসা ও সহযোগিতা একান্ত কাম্য। গল্প পাঠে আমি প্রিয়া।